দেখুন, নৈতিকভাবে মিথ্যে কথা বলা উচিত নয়। আর তাছাড়া আজকালকার দিনে মিথ্যে কথা বলে খুব বেশি দূর এগোনোও যায় না, মানুষ ধরা পড়ে যায়। যেমন ধরুন, শ্রমিক ভট্টাচার্য এতদিন ধরে টানানানা করতে করতে ফাইনালি কিছুদিন আগে এই বিষয়টা অকপটে স্বীকার করে নিয়েছেন যে তোলাবাজি আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি না, আমরা বন্ধ করতে পারিনি, এই সংস্কৃতি রয়েছে। এবার এটা যেমন সত্যি কথা, তেমনি আমি যদি আপনাদের বলি যে এরপরে এই তোলাবাজি নিয়ে বিজেপির তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কয়েকজনকে এই তোলাবাজির জন্য সাসপেন্ড করা হয়নি, সেটা যতজনই হয়ে থাক না কেন, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা হবে। কিন্তু তারপরেই যদি আমি আপনাকে এই প্রশ্নটা করি যে এই যে তোলাবাজির জন্য যদি কাউকে সাসপেন্ড করা হয়ে থাকে, বালি চুরির জন্য যদি কাউকে সাসপেন্ড করা হয়ে থাকে, এগুলো তো কোনো দলের অভ্যন্তরীণ সমস্যা নয়, এগুলো তো ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই ক্রিমিনাল অফেন্স যারা করেছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে, এফআইআর হবে। তো যাদের সাসপেন্ড করা হয়েছে এগুলোর জন্য, তাদের সবার বিরুদ্ধে কি সেই কেস হয়েছে, অভিযোগগুলো হয়েছে, নাকি কয়েকজনের বিরুদ্ধে করা হয়েছে শুধু দেখানোর জন্য যে দেখো আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি? এই প্রশ্ন যদি আমি আপনাদের সামনে রাখি, তাহলে এই প্রশ্নটার মধ্যে কতটা সততা রয়েছে সেটাও কিন্তু আপনি খুব ভালোভাবেই জানেন। দেখুন, বিষয়টা এই সত্যি মিথ্যের নয়, বিষয়টা হচ্ছে একদম অকপটে স্বীকার করে নেবার যে হ্যাঁ আমাদের মধ্যেও তোলাবাজি রয়েছে, আমরা এই তোলাবাজি বন্ধ করতে পারছি না। যেমনটা সম্প্রতি বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি একদম অকপটে স্বীকার করে নিয়েছেন। দিলীপ ঘোষ বলছেন যে হ্যাঁ এই তোলাবাজি তো রয়েছে, এবং তোলাবাজি যে আমরা খুব সহজেই বন্ধ করে ফেলতে পারবো এরকম ভাবার কোনো কারণ নেই। তোলাবাজি রয়েছে, যারা এর আগে তোলাবাজি করেছে, দুর্নীতি করেছে, এখন বিজেপি নেতাদের সঙ্গে আসছে, বিজেপি নেতারাও অনেকেই তোলাবাজির যে মধু সেটাই আসক্ত হয়ে পড়ছে। এবং তারই সঙ্গে দিলীপ ঘোষ বলছেন নতুন নতুন বিধায়ক হয়েছেন, এরকম অনেকেই রয়েছেন যারা কিন্তু এই বিধায়ক হয়ে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন, উল্টো পাল্টা কথাবার্তা তারা বলছেন। এবার এই কথাটাই যদি আমি আপনাকে বলতাম, আপনি একেবারে সঙ্গে সঙ্গে আমার দিকে তেড়ে আসতেন। এবার এই কথাটা বলছেন বিজেপির একজন নেতা, বিধায়ক, রাজ্যের একজন মন্ত্রী, বিজেপির সরকারের মন্ত্রী। এবার এই কথাটা আমি আপনার সামনে রেখে এবার যদি বলি যে সাম্প্রতিককালে আমরা যে ব্যবহারটা দেখতে পেয়েছি চন্দনা বাউরির, বিধায়ক চন্দনা বাউরি, তিনি যে ব্যবহার করেছেন, যেভাবে তিনি কথাবার্তা বলেছেন, যে আক্রোশ প্রকাশ করেছেন, তাহলে আপনি সেখানে কি বলবেন? দেখুন, চন্দনা বাউরি তিনি যে জায়গা থেকে উঠে এসেছেন, প্রান্তিক মানুষদের মধ্যে থেকে, অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে এসে যিনি বিধায়ক হয়েছেন, তারই তো এই প্রান্তিক মানুষদের সমস্যা আরো বেশি ভালো করে বোঝার কথা, তাদের প্রতি সেই অনুকম্পা, সহানুভূতি তার বেশি থাকার কথা, এবং তারই উচিত ছিল যে তিনি এই বিষয়টাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করবেন। কিন্তু তার বদলে তার যে ব্যবহার দেখতে পাওয়া গেছে সেটাকে আপনি তাহলে কি বলবেন? এই আক্রোশটাকে আপনি কিভাবে তাহলে বলবেন? এবং তারই সঙ্গে যে কথাটা বলতে হয়, দেখুন এই তোলাবাজি নিয়ে আমরা এর আগে বহুবার কথা বলেছি, রাজনৈতিকভাবে এটা নিয়ে প্রচুর বিশ্লেষণ করা হয়েছে, এবং আজকে তাই আমরা সেখান থেকে একটু সরে গিয়ে দেখার চেষ্টা করি যে কি এমন হয়েছে, কি পরিস্থিতি। মানে যেখানে আমরা দেখেছি বামেরা ক্ষমতায় আসার 10 বছর পর থেকে জিনিসগুলো হতে শুরু করেছে, বা তৃণমূল ক্ষমতায় আসার 3 বছর পর থেকে মেজর ইস্যুগুলো সামনে আসতে শুরু করেছে, সেখানে এই নতুন সরকার আসার 3 মাসের মধ্যে থেকে কি এমন পরিস্থিতি হয়ে গেল যে যেখানে শুধুমাত্র বিজেপির রাজ্য সভাপতি নয়, তারই সঙ্গে আমাদের রাজ্যের একের পর এক মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, সবাইকে এটা স্বীকার করতে হচ্ছে যে হ্যাঁ তোলাবাজি আছে, আমরা তোলাবাজি বন্ধ করতে পারছি না। 3 জনকে পরপর এটা স্বীকার করতে হচ্ছে। কি এমন হলো যে এত কম সময় বিষয়টা হচ্ছে? তাই এই কারণেই আমরা বিষয়টাকে একটু অন্য দিক থেকে, রাজনীতি থেকে একটু সরে আমরা একটু সামাজিক দিক থেকে এটাকে দেখার চেষ্টা করি যে এই তোলাবাজির সমস্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে, এবং কেন প্রথমত এটাকে সরানোর জন্য একটা সদিচ্ছা তো থাকার দরকার রয়েছে নতুন সরকারে, কিন্তু তারই সঙ্গে সদিচ্ছা থাকলেও বিজেপি কেন এটাকে বন্ধ করতে পারবে না। প্রথমেই আপনি এই প্রশ্নটা করুন যে এই যে ঘটনা, এটা কি শুধুমাত্র তোলাবাজিতেই সীমাবদ্ধ, নাকি অন্য কোথাও এই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে? তারিখটা ছিল 4 মে, যেদিন বিজেপি সরকার ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে। এর 5 দিন পরে আমি একটা খবর করেছিলাম, 2 বছরের একটি বাচ্চা মেয়েকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। 2024-এ এই খবর এসেছিল, এবং সেখানে যে অভিযুক্ত সে বিজেপির একজন 60 বছর বয়সী নেতা। এবার বিজেপি 2026-এ ক্ষমতায় আসার পরেই যেটা হয়েছে, বিজেপির লোকজন ওই বাচ্চা মেয়েটির বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিয়ে এসেছেন যে কেসটা তুলে নিতে হবে, যে পক্সো মামলা দায়ের করা হয়েছে সেই 60 বছরের বিজেপি নেতার বিরুদ্ধে, সেটা তুলে নিতে হবে। এবার এই ঘটনাটাকেও সেই সময় অনেক বিজেপির সমর্থক তারা ডিফেন্ড করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর ফলস কেস দেওয়া হতো, ভুয়ো কেসে ফাঁসিয়ে দেওয়া হতো, তাই এটাও সেরকমই একটা হতে পারে। সেই যে 2 বছরের বাচ্চাটি যাকে ধর্ষণ করা হয়েছিল, শারীরিক নিগ্রহ করা হয়েছিল, তার শুধুমাত্র সে যন্ত্রণায় কুকিয়ে উঠেছিল তাই নয়, তার গোপনাঙ্গে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, রিপোর্টে এই কথাও ছিল, কিন্তু এটাকেও ডিফেন্ড করা হয়েছিল। ঠিক আছে, এবার আমি আপনাদের সম্প্রতি একটি ঘটনা ঘটেছে সেটার কথা আপনাদের বলছি, আমি প্যারালাল টানছি না, আরেকটা উদাহরণ আপনাদের সামনে রাখছি। সম্প্রতি এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, এবং অভিযোগের তীর যার দিকে, সে বলছে সে বিজেপির একজন নেতা, এবং তাকে রীতিমতো লোকজন ঘিরে ধরে গণপিটুনি দিয়েছে, পুলিশকে এসে তাকে সেখান থেকে তুলে নিয়ে যেতে হয়েছে, পুলিশ না আসলে সেখানেই হয়তো গণপিটুনি দিয়ে সেই লোকটাকে মেরে ফেলা হতো। এবার এই যে দুটো ঘটনা, ফলস কেস দেওয়া হয়েছে, কেসটা তুলে নেওয়া হোক, থেকে এমন একটা ঘটনা ধর্ষণ যেখানে গণপিটুনি দেওয়া হয়েছে, যেখানে মানুষজন জানেন যে এই লোকটা বিজেপির নেতা এবং এখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, তারপরেও তাদের সেই ক্ষোভ এবং আক্রোশ, এবং কিভাবে তাদের একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে যে তারা গণপিটুনি দিয়েছেন। এই যে সফরটা, এই জার্নিটা যেতে কিন্তু যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে তাদের সময় লাগে। মানে পূর্বতন শাসক যদি আপনি দেখে থাকেন, পূর্বতন সরকারের দিকেও লেগেছে, বামেদের আমলে বলুন বা তৃণমূল কংগ্রেসের আমলে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ঘটনা সেটা বলতেও কিন্তু সময় লেগেছে, বছর ঘুরে যায়। তাহলে এখানে কি এমন হলো যে 3 মাসের মধ্যে এই সফরটা পূর্ণ করা যাচ্ছে, এই গ্যাপটা পূর্ণ করা যাচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে এরা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা সকলেই নব্য বিজেপি, 4 ঘন্টার বিজেপি, 4 তারিখের পরে বিজেপি, এটা কিন্তু নয়। বিজেপি জবে থেকে ফ্লাড গেট খুলে দিয়েছে,
2016 2021 পর থেকে যবে থেকে বিজেপি লোক নিতে শুরু করেছে তাদের বক্তব্য এটা ছিল যে আমাদের ক্ষমতায় আসতে হবে, দল বাড়াতে হবে, অতএব লোকজনকে নিতেই হবে। তাহলে সেই সময় আপনারা থিওরি দিয়েছেন যে এখন ওয়াশিং মেশিনে সমস্ত দোষ ধুয়ে যাচ্ছে, কিন্তু যারা আসছে তাদের যে ক্রিমিনাল টেন্ডেন্সি রয়েছে, এরপরে তারা যে দোষটা করবেন, এরপরে তাদের অপরাধ প্রবণতা কমে যাবে, সেই গ্যারান্টি কি কেউ নিতে পেরেছেন? পারেননি, এবং সেটা সম্ভব নয়। তাই এখানে এই যে কথাটা বলা হচ্ছে যে এই সমস্ত কাজগুলো সব নতুন বিজেপিদের, 4 ঘন্টার বিজেপিদের, সেটা কিন্তু সার্বিকভাবে ভুল একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই মুহূর্তে বিজেপির অনেক মাঝারি মাপের নেতা কর্মীদের মধ্যে থেকে যে কথাটা বারবার উঠে আসছে সেটা হলো আমি কেন করব না। তারা যখন চোখের সামনে দেখতে পাচ্ছেন, প্রথমত এর আগের শাসক দলের যে পরিকাঠামো বা ফাংশনিং ছিল, উত্তরাধিকার সূত্রে বিজেপির লোকজন সেটাই পেয়েছেন, এবং দ্বিতীয়ত তারা দেখছেন যে 365 দিন যারা এর আগে এগুলো করেছেন, কই তাদের তো কোনো শাস্তি হলো না, তারা তো বহাল তবিয়তে রয়েছেন। 365 দিন যে সমস্ত সাংসদ এই ধরনের তোলাবাজি করেছেন, বিজেপির লোকেদের উপর অত্যাচার করেছেন, এখন তারা এনসিপিআইতে চলে গিয়ে শুভেন্দু অধিকারীর পাশে বসে খাবার খাচ্ছেন। কিংবা 365 দিন ধরে যে সমস্ত বিধায়করা এই তোলাবাজি করেছেন, বালি পাচার, কয়লা পাচারের সঙ্গে যুক্ত থেকেছেন, তারা এখন ঋতব্রত শিবিরে চলে গিয়ে ভালো তৃণমূল হয়ে গেছেন, তারা বিজেপি সরকারের কাছ থেকেই এখন নিরাপত্তা পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে বিজেপির লোকেদের মনে হচ্ছে তাহলে আমি কেন করবো না। নৈতিকতার সব দায় কি আমার নাকি? এবং নৈতিকতার দায় যদি আমাকে নিতেও হয়, এখন বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে, আমি বিজেপি করি, তাতেও আমাকে বিজেপির মধ্যে থেকে যদি ভালো তৃণমূলের সঙ্গে লড়তে হয়, তাতে যদি আমাকে তৃণমূল থেকে আসা সাংসদদের সঙ্গে লড়তে হয়, তাহলে তো আমার দুটো জিনিস সব থেকে বেশি প্রয়োজন, এক হচ্ছে অর্থবল, আরেক হচ্ছে লোকবল। এবার লোকবলের কথা যদি বলেন, বিজেপি যে কথাটা বলে, লোক তো আর আকাশ থেকে পড়বে না, অতএব তৃণমূলের যারা ছিল, তোলাবাজি করতো, গুন্ডামি করতো, তাদেরই আমার কাছে আনতে হবে। এবং অর্থবল, অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা তো খুলে যাবে না, অতএব তৃণমূলের সময় তারা যে সমস্ত পুকুর চুরি করতো, প্রমোটারের কাছ থেকে যে টাকা মারতো, সেগুলোই এখন বিজেপিকেও করতে হবে। তৃতীয় কথা হচ্ছে, দিলীপ ঘোষ বিধায়কদের নিয়ে যে কথাটা বলেছেন, আমি খুব তীব্রভাবে সেই কথার দিকে যেতে চাই না, কিন্তু তবু একটা অশনি সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, বিজেপি 200-র বেশি বিধায়ক নিয়ে ক্ষমতায় এসেছে। এবার 200-র মধ্যে 200 জনই বিধায়ক হিসেবে যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারের মর্যাদা রাখবেন, সম্মান দেবেন, এটা আশা করা যায় না, এটা সম্ভব নয়। এবার পূর্বতন যে শাসক ছিল আমাদের রাজ্যে, তাদের ক্ষেত্রেও তাদের কাজকর্ম বা বিধায়কদের কাজকর্মের খুব যে সমালোচনা করার একটা পরিসর ছিল, সেরকমটাও নয়, এবং সেইটারই বিরুদ্ধাচারণ করে কিন্তু একজন অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত তারা উঠে এসেছেন। কিন্তু এই সংখ্যাটা কত? 20 জন হবেন যারা এই নৈতিকতার কথা বলছেন, যারা না না করছেন, 20 জন হবেন তারা। কিন্তু তার উল্টো দিকে আরো 180 জন রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত কাজকর্ম বিভিন্ন কিছু বিধায়কদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, কয়েকটা নাম সামনে উঠে আসছে। আমি আশা করবো সেই নামগুলো একদম পরিষ্কার করে বলে পর্ব করতে হবে না আগামী দিনে, এবং এটাকে এখনই এখানে কোথাও একটা থামানো যাবে। কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো, এটা বিভিন্ন উত্তর ভারতের গোবলার যে রাজ্যগুলো রয়েছে, সেখানেও বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানেও কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহকে দেখে ভোট হয়েছে, ভোটে বিজেপি জিতেছেন, এবং তার ফলে বেশ কিছু বিধায়ক এমন তৈরি হয়েছেন যারা খুব অপাঙ্ক্তেও হয়ে গেছেন, যাদের নিজস্ব স্বতন্ত্রভাবে সেরকম কোনো ক্ষমতা নেই, খুব একটা কিছু করার মতো কাজ নেই, তাদের নিজস্ব কোনো মন্ত্রক নেই। তাহলে তারা কি করছেন? দুটো কাজ, হয় তারা খুব মিডিয়া ফ্রেন্ডলি হয়ে যাচ্ছেন, সারাক্ষণ মিডিয়া মিডিয়া ক্যামেরা করছেন, ক্যামেরা নিয়ে চারিদিকে যাচ্ছেন, ঘোরাঘুরি, হাঁকাহাঁকি, অফিসে গিয়ে বসে থাকছেন, কথা বলছেন, খুব এইসব করে 4টের সময় বাড়ি চলে যাচ্ছেন। অথবা আরেকটা যেটা হচ্ছে, নতুন বিধায়ক হয়েছেন, প্রথমবারের বিধায়ক হয়েছেন, তারা চোখের সামনে প্রচুর টাকা উঠতে দেখছেন, যে পরিমাণ টাকা সাধারণ একজন নেতা হিসেবে দেখা সম্ভব নয়, কিন্তু বিধায়ক হলেই সেই পরিমাণ টাকা চোখের সামনে দেখা যাচ্ছে। বিধায়ক হলে দেখা যাবে, কারণ বিধায়ক হলে আপনার বাড়ির সামনে লোকে টাকা নিয়ে এসে বলবে যে আমি আপনাকে টাকা দিতে চাই, শুধু আপনি এদিকে তাকাবেন না, শুধু না তাকানোর জন্য, চোখ ঘুরিয়ে রাখার জন্য আমি আপনাকে টাকা দেবো। তো সেই টাকা উঠতে দেখার জন্য কিন্তু বেশ কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই হচ্ছে সমস্যা বা অশনি সংকেত, এটাই যে এই যে 20 জন বিধায়ক রয়েছেন যাদের দেখে মানুষজন ভোট দিয়েছেন, তার উল্টো দিকের যে 180 জন রয়েছেন, তারা যেন ভারী না হয়ে যান এই 20 জনের থেকে। দেখুন, একটা সময় কিন্তু এটা বারবার বলা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, নিচুতলার কর্মীরা, বিধায়করা যেমনই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো, তাকে দেখে আমরা ভোটটা দিচ্ছি। এবার এইটা হতে হতে এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছিলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনই হোক না কেন, সকলেই এটা দেখতে পেয়েছিলেন যে তিনি তার নিচুতলার কর্মী, বিধায়ক, নেতাদের নিজেদের ইচ্ছা তাই করতে দেন, যা ইচ্ছা তাই হতে দেন। এবং সেখান থেকে এই জায়গা তৈরি হয়েছিল যখন লোকজন এটা বলতে বাধ্য হন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভালো হন না কেন, তার নিচের তলার নেতারা, তার নিচের তলার বিধায়করা এতটাই খারাপ যে আমরা তাকে আর ভোট দিতে পারছি না, ভোটটা অন্য জায়গায় দিচ্ছি। এবার এইটাই কিন্তু অশনি সংকেত যে এই পরিস্থিতিটা অত্যন্ত দ্রুততার সঙ্গে তৈরি হচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির ক্ষেত্রে যেটা আশা করা গিয়েছিল যে এরকমটা হবে না, বিজেপি অনেক রেজিমেন্টের একটা পার্টি, তারা অনেক ভালোভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন, সেখানে যখন দেখতে পাওয়া যাচ্ছে 3 মাসের মাথায় বারবার এই বিষয়গুলো সামনে উঠে আসছে, এটা কিন্তু ডেফিনেটলি আবারও বলছি একটা বড় অশনি সংকেত। দেখুন, বিষয়টা এরকম নয় যে তোলাবাজি বন্ধ হয়ে যাবে, এক্ষুনি একটা কিছু ঝাড়ফুঁক করা হবে, একটা দারুণ কিছু জাদু করে দেওয়া হবে আর তোলাবাজি বন্ধ হয়ে যাবে, এটা কিছুতেই হবে না, এটা সম্ভব নয়। আমরাও যদি একটা খুব হাই মরাল গ্রাউন্ড থেকে বলি যে তোলাবাজি একেবারে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়া উচিত, এটা যে হবে না সেটা সকলেই জানেন। কিন্তু বিষয়টা কিসের? প্রথমত বিষয়টা হচ্ছে রেটের। আগে ধরুন তৃণমূল কংগ্রেসের আমলে 5 টাকা কাটমানি নেওয়া হতো, আপনি এসে 15 টাকা করে দিলেন। এবার মানুষজন কখনোই আশা করেননি যে 5 টাকা কাটমানিটা বন্ধ হয়ে যাবে। মানুষ হয়তো আশা করেছিলেন যে আমাকে একটা 5 টাকার জিনিস কেনার জন্য আগে 5 টাকা কাটমানি, মানে টোটাল 10 টাকা দিতে হতো, আপনি বিজেপি আসলে হয়তো এবার আমাকে 8
টাকা দিতে হবে, মানে 3 টাকা কাটমানি দিতে হবে, সেখানে আপনি কাটমানির পরিমাণটা বাড়িয়ে 15 টাকা করে দিচ্ছেন। এইটা একটা সমস্যার জায়গা রয়েছে। এই হারে যদি জিনিসটা বাড়তে থাকে তাহলে কোথাও না কোথাও একটা গিয়ে ত্রাহি ত্রাহি রব উঠতে বাধ্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বিষয়টা শুধুমাত্র তোলাবাজির নয়, বিষয়টা কিন্তু এটারও যে আপনি এটাকে কতটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে কতদিন ধরে দেখছেন। আপনি ক্ষমা করতেই পারেন, আপনি বেশ কিছু জায়গায় উদাসীন থাকবেন, বেশ কিছু জায়গায় তাকাবেন না, বেশ কিছু জায়গায় একটু ব্যবস্থা নিয়ে দেখিয়ে দেবেন, বাকিগুলোর দিকে অত দেখতে হবে না, চোখ দেবেন না, এভাবে আপনি এগোতে চান এগোতে পারেন। কিন্তু আলটিমেটলি আপনি যদি এটাকে এইভাবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে থাকেন তাহলে কিন্তু এটা একদিন পার্ক স্ট্রিট হয়ে আপনার কাছে ফিরে আসবে, এটা কিন্তু আপনার কাছে বকটুই হয়ে ফিরে আসবে, সন্দেশখালী হয়ে ফিরে আসবে, এটা কিন্তু আপনার কাছে আরজিকর হয়ে ফিরে আসবে। ইতিহাসে দুটো সব থেকে বড় বিষয় আছে, এক হচ্ছে ইতিহাস থেকে আমরা কোনোদিনই কিছু শিখি না, কোনো কিছু দেখে নিয়ে আমরা ইতিহাস থেকে সতর্ক হই না আগে থেকে, এবং 2 নম্বর কথা, হিস্ট্রি হ্যাজ আ ভেরি ব্যাড হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।